নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। ভক্তবন্ধুরা হঠাৎ খবর আনল যে পূজনীয় মহারাজ রামহরিপুর আশ্রমে আসছেন, দুর্গাপুর স্টেশন হয়ে যাবেন। রামহরিপুরের অধ্যক্ষ স্বামী তপনানন্দজি পূজনীয় মহারাজের জন্য কিছু জিনিস চেয়ে পাঠিয়েছিলেন। আমি তা জোগাড় করে দিই। সেই প্রথম কোনোভাবে তাঁর কাজে লাগতে পেরে খুবই তৃপ্তি পেলাম। তবে আমার জন্য আরও চমক অপেক্ষা করছিল। নির্দিষ্ট দিনে বেশ কয়েকজন ভক্ত স্টেশনে দাঁড়িয়েছিলেন। মহারাজের ভক্ত সংখ্যা তখন সীমিত। তাছাড়া তিনি যে দুর্গাপুরে আসছেন সে কথাও বেশি প্রচারিত হয়নি। সব মিলিয়ে আমরা 14-15 জন উপস্থিত ছিলাম তাকে অভ্যর্থনা জানাতে। হঠাৎ একজন খবর দিলেন যে পূজনীয় মহারাজ ট্রেনে না এসে স্টেশন চত্বরে এসেছেন মোটর গাড়িতে। সবাই দৌড়লাম তাকে দর্শনের আশায়। পূজনীয় মহারাজ পিছনের সিটে বসেছিলেন। তপনানন্দজি দরজাটা খুলে দিলেন। আমরা একে একে মহারাজকে গাড়িতে বসে থাকা অবস্থাতেই প্রণাম করলাম। ভাবাবেগে আমার চোখ ছলছল করছিল। পূজনীয় মহারাজ পরিতৃপ্তির হাসি হেসে আমার গায়ে মাথায় খুব হাত বোলাতে লাগলেন আর বললেন, তুমি এখানে থাকো নাকি? বিস্ময়ে আমার তো বাকরুদ্ধ। মহারাজের সেই সামান্য উক্তিতেই মনে হলো আমি যেন শ্রী শ্রী ঠাকুরের স্বীকৃতি পেয়েছি, তিনি আমায় গ্রহণ করেছেন। সেদিনের সেই অনুভব এখনও রোমাঞ্চ আনে। পূজনীয় মহারাজ সবাইকে আশীর্বাদ করে কিছুক্ষণ পর চলে গেলেন। বাড়ি ফিরলাম। মনে মনে ভাবছি পরদিন রামহরিপুরে যাব, কিন্তু হঠাৎই আমার মা অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মনটা খুব দমে গেল। জনৈক ভক্তের হাত দিয়ে পূজনীয় মহারাজের সেবার জন্য কিছু জিনিস পাঠিয়ে দিলাম। সে পরদিন খবর এলো মহারাজ ফেরার পথে শ্যামসুন্দর চৌধুরীর, যিনি মহারাজকে গাড়ি করে এনেছেন, তার বাড়িতে দুর্গাপুরের বাড়িতে আসবেন ও দুপুরে আহার বিশ্রামান্তে বিকেলে মোটর গাড়িতেই কলকাতা রওনা হবেন। আমি শ্যামসুন্দর বাবুর সঙ্গে যোগাযোগ করলাম। তিনি সানন্দে সম্মতি দিলেন তাঁর বাড়িতে যাওয়ার জন্য। মাকে একটু সুস্থ দেখে নির্দিষ্ট দিনে তাঁর বাড়ি হাজির হলাম। সকাল 9টার কিছুক্ষণ পরেই পূজনীয় মহারাজ এলেন। আমার মায়ের অসুস্থতার কথা ইতিমধ্যেই জেনেছেন বলে আমাকে দেখেই তিনি মায়ের কুশল জিজ্ঞাসা করলেন। শ্যামসুন্দরবাবুর বাড়িটি ছোট, কিন্তু হৃদয় যথার্থই বড়। তার অকাতর অর্থব্যয় ও অপরিচিত ভক্তদের অভ্যর্থনা করার ভাবটি ছিল শেখার মতো। আমি মহারাজের কাছে থাকতে পেরে ও ছোট ছোট নানা কাজে তাঁর সেবা করার সুযোগ পেয়ে সারা দিন মহানন্দে কাটালাম। মহারাজ বললেন, যখন কাঁকুরগাছি যাবে তখন প্রণাম করেই নিজের নাম বলবে, তাহলে তোমার নাম আমার মনে থেকে যাবে। কাঁকুরগাছিতে তখন বাইরের কারোর থাকার জায়গা ছিল না। ঘরদোর কম ছিল। ছিল পুরনো খোলা নাট মন্দির। পূজনীয় মহারাজ ভক্তদের সঙ্গে দেখা করতেন তাঁর শোবার ঘরের সামনের বারান্দায়। পরবর্তীকালে মহারাজ যে ঘরে বসে ভক্তদের সঙ্গে সৎপ্রসঙ্গ করতেন সেই ঘরটি তখন চাকর বাকরদের দখলে। তাতে 4টি খাট পাতা, 3টি ব্যবহৃত হতো, 1টি খালি ছিল। আমার মনের প্রবল ইচ্ছা কাঁকুরগাছিতে পূজনীয় মহারাজের কাছে 3 রাত্রি বাস করি।
কিন্তু মহারাজদের মুখে বারবার শুনেছি যে ওখানে ভক্তদের থাকার জায়গা নেই, তাই ভরসা করে বলতেও পারিনি। গৃহিণী আমার কাঁকুরগাছিতে থাকার ইচ্ছা জানিয়ে পূজনীয় মহারাজের কাছে অনুমতি প্রার্থনা করে চিঠি লিখলেন আমাকে না জানিয়েই। পত্রোত্তরে সম্মতি এলো। আমার তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। দেরি না করে কয়েকদিনের মধ্যেই পৌঁছলাম এবং চাকরদের ঘরের খালি খাটটি দখল করলাম। মনের এমন অবস্থা যে মঠের যে কোনো জায়গায় সামান্য একটু মাথা গুঁজতে পারলেই ধন্য হয়ে যায়। খাট তো অত্যধিক প্রাপ্তি। 3 দিন মহানন্দে কেটে গেল। মহারাজের অনেক কাজ তাঁর মুখ্য সেবক ব্রহ্মচারী শিখরেশ মহারাজ আমায় করতে দিতেন, আর আমি নিজেকে ধন্য মনে করতাম। রাত্রে খাওয়ার পর পাঠ হতো। মহারাজ অফিস ঘরে এসে বসতেন, অন্যান্য সাধুরাও সেখানে যোগ দিতেন। ব্রহ্মচারী মহিতোষ মহারাজ পাঠ করতেন। তখন শীতের দিন, আমার গায়ে খয়েরি চাদর। মহারাজ চেয়ারে বসে আছেন, আমি এক কোণে মাটিতে বসেছি। অনেক পরে একজন সাধু আবিষ্কার করলেন আমাকে। তাই দেখে পূজনীয় মহারাজ ঠাট্টা করে বললেন, কালোয় কালোয় মিশে গেল। তারপর পাছে দুঃখ পাই, তাই সঙ্গে সঙ্গেই বললেন, তুমি তত কালো নও, এই দেখো আমিও কালো। এই প্রথমবার আশ্রমবাসের পর একটু সাহস বাড়ল। সেই সময় বাইরের কেউ রাত্রিবাস করতো না। শুধু চাকরদের একটা ঘর তৈরি হচ্ছিল, তা দেখাশোনার জন্য কর্পোরেশনের একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার থাকতেন, নাম রমেন বাবু। পরে তিনি ঋষিকেশে গিয়ে সন্ন্যাস নেন। তাকে অনেক কাল পরে কঙ্খল আশ্রমে সন্ন্যাসী বেশে দেখেছি। বাড়িঘর নির্মাণের কাজ দেখতেন তিনি। এরপর যখনই কাঁকুরগাছি যেতাম, মহারাজের কাছে রাত্রিবাসের অনুমতি চাইতাম। একবার ছাড়া প্রতিবারই তিনি সম্মতি দিয়েছিলেন। আমি বলতাম, আজ থাকবো কিন্তু। মহারাজ এই কিন্তু কথাটাকে নিয়ে মজা করতেন, বলতেন, থাকবো কিন্তু, বেশ থাকো। ইতিমধ্যে মহারাজ আমাকে প্রেমপূর্ণ ব্যবহারে আপন করে নিয়েছিলেন। তাই সংকোচ কাটিয়ে একদিন মহারাজকে সরাসরি জিজ্ঞাসা করলাম, মহারাজ, আপনার কাছে থাকার অনুমতি চাইলে আপনি কি বিব্রত হন? আমি অন্যায় সুযোগ নিচ্ছি না তো মহারাজ। মহারাজ বললেন, কই না তো, তবে এখানে জায়গা খুব কম, তাই সাধারণত কাউকে থাকতে দেওয়া হয় না। তবে তোমরা ঘরের ছেলে। আমার বুকের ভার কিছুটা নেবে গেল এই ঘরের ছেলে কথাটি শুনে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশটি শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।